আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে তো ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ ডিয়ার স্টুডেন্টস। সকলকে সুপ্রভাত জানাই এবং সকলকে স্বাগত জানাই আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের 26শে নভেম্বর এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য আর বাকি হাতে শুধুমাত্র 9 দিন। এই 9 দিনে আমরা প্রত্যেকটা দিন অ্যাজ আই প্রমিস কি আমরা প্রত্যেকটা দিন আমরা 25 থেকে 30 খানা করে রোজ গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব এবং ঠিক সেই প্রমিস রেখে আজকে কিন্তু আবারও ঠিক সকাল 9টায় আমি তোমাদের গৌতম স্যার তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি ডাব্লিউপি এসআই পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ জিকে জিএস এর উপর বিশেষ প্রশ্ন কিছু সমাধান নিয়ে। তো চলো দেরি না করে আজকে আমরা আমাদের আজকে ক্লাসের দিকে এগোই। বন্ধুরা, সেশনের দিকে এগোনোর আগেই আমি তোমাদের সবাইকে বলবো তোমরা সেশনটাকে একবার সবাই শেয়ার করে দাও, সবাই একবার সেশনটাকে লাইক করে দাও। আর যারা আজকে প্রথম এই ক্লাসটা আমার দেখছো বা আমাদের এই চ্যানেলে একদম নতুন বা চ্যানেলে হয়তো এসছো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের আমাদের এই ডাব্লিউবিপি এসআই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিকে জিএস এর উপরে প্রশ্ন উত্তরের সমাধান। শুরু করার আগে রোজ যেটা তোমাদেরকে আমি বলি সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই কিন্তু আড্ডা 24/7 এর আমাদের যে অ্যাপটি রয়েছে, এই অ্যাপটি তোমাদের মোবাইলের প্লে স্টোর থেকে তোমরা যেভাবে অন্য সমস্ত অ্যাপকে ডাউনলোড করো, ঠিক একই রকম ভাবে তোমরা এই অ্যাপটিকে ডাউনলোড করে নিও। এই অ্যাপের মাধ্যমে তোমরা ডেইলি এমসিকিউ, তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট, মান্থলি ম্যাগাজিন এবং যত সমস্ত পরীক্ষার আপডেটস রয়েছে তোমরা সমস্ত কিছু ফ্রিতে কিন্তু অ্যাভেল করতে পারবে। তো বন্ধুরা, দেরি না করে অবশ্যই এই অ্যাপটিকে ডাউনলোড করে নিও এবং তোমরা সবাই জানো যে যেহেতু আমাদের আপকামিং 5ই ডিসেম্বরে আমাদের ডাব্লিউপি এসআই পরীক্ষার অলরেডি ঘোষণা হয়ে গেছে যে ডাব্লিউপি এসআই পরীক্ষা হবে। তো তার জন্য মানে আগামীকাল 27শে নভেম্বর থেকে আমরা শুরু করতে চলেছি ডাব্লিউপির এসআই একটা মক টেস্ট ডিসকাশনের একটি নতুন ব্যাচ। তো অবশ্যই তোমরা সবাই কিন্তু বিকেলে ঠিক দুপুর 2টো থেকে 3টে এবং 3টে থেকে 4টে প্রত্যেকদিন 2 ঘন্টা করে আমরা প্র্যাকটিস পেপারের সমাধান করব, যেখানে একটা পুরো লাইভ ব্যাচ হবে। তো তোমরা যারা এখনো ভর্তি হওনি, এখনো হয়তো আজকে ঠিক হয়তো 12টা বা 1টা থেকে এই ব্যাচটা লাইভ হয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু এই কোর্সে ভর্তি হয়ে যেও আমার কোড Y225 Y225 কোড ব্যবহার করে। তো চলো এগিয়ে যাচ্ছি এবার সেশনের দিকে। বিভিন্ন ধরনের অফার রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাচেস রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। তো দেখো আজকের সুন্দর একটা মোটিভেশনাল কোর্স কি বলেছে। বলছে ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট, ডিসাইড what you want, decide what you are willing to exchange for it, establish your priorities and go to work. বন্ধুরা, আমরা রোজ মোটিভেশনাল কোর্স পড়ি। কেন আমরা রোজ মোটিভেশনাল কোর্স পড়ি? কারণ এই মোটিভেশনাল ভাইবস গুলি, এই মোটিভেশনাল কোর্স গুলি আমাদেরকে একটা পজিটিভ এনার্জি দেয় এবং সেই এনার্জির সাথে আমরা নিজেদেরকে যথেষ্ট এনার্জেটিক, যথেষ্ট পজিটিভিটির মধ্যে রাখতে পারি। তো তার জন্য আমাদের হিউম্যান বিংস মানে আমরা মানুষরা সবসময় এই জিনিসটা নিজেকে মনে করে নিতে হয় এবং তার জন্যই দেখো আজকে খুব সুন্দর একটা কথা বলেছে। বলছে ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট। তোমাকে বিবেচনা করতে হবে যে তুমি কি চাও অরিজিনালি, অ্যান্ড ডিসাইড হোয়াট ইউ আর উইলিং টু এক্সচেঞ্জ। তুমি কি এক্সচেঞ্জ করতে চাও, তুমি কি চাচ্ছ। এস্টাবলিশ ইউর প্রায়োরিটি অ্যান্ড গো টু ওয়ার্ক। তোমার প্রায়োরিটি গুলিকে এস্টাবলিশ করার কথা বলেছে এবং কর্ম করে যাওয়ার কথা বলেছে। বন্ধুরা, আমাদেরকে কর্ম করে যেতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত কর্ম করব ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা মানুষের মতো মানুষ হয়ে এই পৃথিবীর বুকে সাকসেসফুল মানুষের মতো মানুষ হয়ে আমরা বেঁচে থাকতে পারবো। তো বন্ধুরা, চলো এই সুন্দর একটা মোটিভেশনাল কোর্স নিয়ে আমরা শুরু করে দেই আমাদের আজকের গুরুত্বপূর্ণ সেশন। দ্যাট ইজ আমরা আজকে সমাধান করব এমসিকিউ আমাদের ডাব্লিউবিপি এসআই পরীক্ষার জন্য। আমি প্রথমেই বলে নিচ্ছি এই সেশনটা হয়তো তোমরা রেকর্ডেড আকারে দেখতে পারছো। আহ আমাদের যারা এই সেশনটা রেকর্ডেড আকারে দেখছো তাদের সবাইকেই আমি বলবো ক্লাসের টাইমিং কিন্তু রোজ সকাল 9টায়। ক্লাসের টাইমিং নিয়ে কোনো কনফিউশনের মধ্যে থাকবে না। ক্লাসের টাইমিং রোজ সকাল 9টায়। হ্যাঁ, আমি ঠিক দুপুর 2টোর দিকে মানে ঠিক দুপুর 2 PM, ঠিক আছে? ঠিক দুপুর 2টোর দিকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সেশন করাই যেটা বেস অন থাকে ত্রিপুরা পরীক্ষার উপরে।
ত্রিপুরার সমস্ত পরীক্ষার উপরে। বাট সেই পরীক্ষাতেও কিন্তু আমি জিকে জিএস এর সমাধান করাই। জিকে জিএস এর সমাধান করাই। তো জিকে জিএস এর সেই পরীক্ষার যে সমাধানটা সেটাও কিন্তু ডাব্লিউবিপি এসআই বা এসআই পরীক্ষার জন্য তোমাদেরকে হেল্প করবে। তো সেই ক্লাসটাও তোমরা সবাই দেখে নিতে পারো। তো চলো এই সুন্দর একটা মোটিভেশনাল কোর্স নিয়ে আমরা শুরু করি আমাদের আজকের এমসিকিউ সলভ অন জিকে জিএস। আবারও বলছি, সবাই একবার শেয়ার এবং লাইক করে দিও সেশনটিকে। তো বন্ধুরা চলো, আজকের আমাদের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে। বলছে which is the highest point of Aravalli range? Which is the highest point of Aravalli range? আরাবলি রেঞ্জের সর্বোচ্চ বিন্দু কোনটি? বিন্দিয়া, সতপুরা, গুরু শিখর নাকি নান অফ দিস? বন্ধুরা যদি আমরা দেখতে যাই, আমাদের ভারতবর্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু আমাদের মাউন্টেন রেঞ্জেস গুলি রয়েছে বা আমাদের কিছু পর্বতমালা রয়েছে। আরাবলিও সেরকম করে একটি পর্বতমালা। যখনই আমরা রেঞ্জ বলে কথা বলি, রেঞ্জ মানে হচ্ছে ইটস নট আ সিঙ্গেল মাউন্টেন। এটার মানে হচ্ছে কিছু একগুচ্ছ কিছু পাহাড়। তার মানে যদি আমরা ছোট্ট করে যদি এখানে ভারতবর্ষের ম্যাপটাকে যদি একটু যদি আমরা দেখে নেই, তাহলে কিন্তু আমরা কিন্তু বন্ধুরা একদমবারে বুঝে যাব যে আমাদের, যদিও বা ম্যাপটা খুব একটা বেশি ভালো হয়নি, বাস চলার মতো আমি জাস্ট বানিয়ে নিলাম। আমাদের যেটা আরাবলি রেঞ্জের কথা বলা হয়েছে, আরাবলি রেঞ্জ কিন্তু বাউন্ডারি করে আছে আমাদের রাজস্থানকে। বিন্দিয়া এবং সাতপুরা এখানটায় রয়েছে। বিন্দিয়া এবং সাতপুরা এখানে রয়েছে, এখানে আরাবলি রেঞ্জ রয়েছে। আমাদের হিমালয় পর্বত এভাবে চলে এসছে। হিমালয় পর্বতটা এভাবে আমাদের চলে এসছে। ঠিক আছে? এবং যার জন্য দেখো এই জায়গাতে কিন্তু রাজস্থানের এই জায়গাতে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা একদমবারেই কম, যেহেতু চারিদিক থেকে পাহাড় দিয়ে ঘিরে রাখা। পাহাড় দিয়ে ঘিরে রাখা। এবারে যদি আমরা দেখতে যাই, তাহলে আরাবলি রেঞ্জের সর্বোচ্চ বিন্দু কোনটি? আরাবলি পর্বতটা হচ্ছে এখানে। সাতপুরা হচ্ছে এখানে, বিন্দিয়া হচ্ছে এখানে। বিন্দিয়া এবং সাতপুরা। তাহলে বিন্দিয়া এবং সাতপুরার সাথে কি আরাবলিটা মিলছে? নিশ্চয়ই মিলছে না। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অ্যান্সার নাম্বার সি, দ্যাট ইস গুরু শিখর। আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটি হচ্ছে গুরু শিখর মাউন্টেন। গুরু শিখর মাউন্টেন এবং বিন্দিয়া সাতপুরা হচ্ছে একটি সেপারেট মাউন্টেন। এবং বিন্দিয়া সাতপুরা রেঞ্জ এই দুটো পাহাড়ের মধ্যে রিফট ভ্যালি আছে এবং সেই রিফট ভ্যালি দিয়ে লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার সেটা হচ্ছে নর্মদা। নর্মদা নদী কিন্তু পার হয়ে গেছে। নর্মদা নদী পার হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, একটা প্রশ্নের পাশাপাশি আমাদেরকে আরো অনেক কয়টা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে জেনে নিলাম। তাহলে অ্যান্সারটা কি হবে? দ্যাট ইস গুরু শিখর মাউন্টেন। গুরু শিখর মাউন্টেন। তাহলে ১ নম্বর প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। আমরা এখন দেখে নিচ্ছি আমাদের আজকে ২ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, যে বন্ধুরা ১ সেকেন্ড ওয়েট করবে। ওকে। আমাদের আজকে ২ নম্বর প্রশ্ন বলেছে যে মৌসিমরাম কোন রাজ্যে অবস্থিত? মৌসিমরাম কোন রাজ্যে অবস্থিত? আমরা সবাই জানি যে মৌসিমরাম হচ্ছে মেঘালয় রাজ্যের একটি অন্যতম অংশ। মৌসিমরাম হচ্ছে মেঘালয় রাজ্যের একটি অন্যতম অংশ এবং এই মৌসিমরাম আমাদের কিন্তু যে মেঘালয় রাজ্যে রয়েছে, সেই মেঘালয় রাজ্য কিন্তু আবারও বলছি আমি যে পেনিনসুলার প্ল্যাটুর একটা অন্যতম অংশ। পেনিনসুলার প্ল্যাটুর একটা অন্যতম অংশ। তোমাদের কাছে একটি প্রশ্ন, যে মেঘালয়াতে ৩ টে গুরুত্বপূর্ণ পাহাড় আছে। সেই ৩ টে গুরুত্বপূর্ণ হিলস এর নাম কি? সেই ৩ টে গুরুত্বপূর্ণ হিলস এর নাম কি? এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে উত্তর করে বলবে। আজকের আমাদের ৩ নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? কর্ণাটকা, কেরালা, উড়িষ্যা, তামিলনাড়ু। সঠিক উত্তরটা চাই। দ্য কোস্ট অফ হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ নোন অ্যাজ করমণ্ডল কোস্ট? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? কর্ণাটকা, কেরালা, উড়িষ্যা, তামিলনাড়ু। সঠিক উত্তরটা কি হবে বন্ধুরা? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? কর্ণাটকা, কেরালা, উড়িষ্যা না তামিলনাড়ু? করমণ্ডল উপকূল বলে। যদি আমরা দেখতে যাই, কোন উপকূলগুলি আমাদের করমণ্ডল কোস্ট, যেটা আমাদের সামুদ্রিক উপকূলীয় অঞ্চল, করমণ্ডল কোস্ট। আমরা যদি দেখতে যাই বন্ধুরা, এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? করমণ্ডল কোস্ট বলে আমরা কোন জায়গাটাকে বুঝি? করমণ্ডল কোস্ট বললে আমরা যে জায়গাটাকে বুঝি সেটাকে বলা হয় অ্যান্সার নাম্বার ডি, দ্যাট ইস তামিলনাড়ু কোস্ট। তামিলনাড়ু কোস্টকে আমরা কিন্তু করমণ্ডল কোস্ট বলে জানি। আমরা কি জানি? আমরা করমণ্ডল উপকূল বলে আমরা বলতে পারি তামিলনাড়ু কোস্টকে। করমণ্ডল উপকূল বলে আমরা বলতে পারি কাকে? তামিলনাড়ুতে। বন্ধুরা তোমরা কি একটা জিনিস জানো যে তামিলনাড়ুতে কিন্তু উইন্টার রেইনফল আমরা দেখতে পারি। কি দেখতে পারি আমরা তামিলনাড়ুতে? উইন্টার রেইনফল দেখতে পারি। তার মানে এই যে এখন যে আমাদের এন্টায়ার কান্ট্রি বা আমরা সবাই যে এখন শীতকাল ফেস করছি বা আমাদের হয়তো শীতকাল জাস্ট পড়ছে, আমাদের আরো শীতকাল আরো আ শীত পড়বে আমাদের, ঠিক আছে? কিছুদিন বাদে।
এই সময় কিন্তু তামিলনাড়ুতে কি হয় উইন্টার রেইনফল দেখা যায়। কিসের জন্য এই উইন্টার রেইনফল দেখা যায়? এই উইন্টার রেইনফল বেসিক্যালি দেখা যায় রিট্রিট মনসুনের জন্য। রিট্রিট মনসুনের জন্য এই উইন্টার রেইনফল দেখা যায়। যদি তোমরা রেইনফলের মেকানিজমটা যদি তোমরা বুঝতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে একটা প্রশ্ন করে দিও। আমি তোমাদেরকে অবশ্যই আমাদের রেইনফল মেকানিজমটা বুঝিয়ে দেব। চলো, আজকে তাহলে আমাদের ৪ নম্বর প্রশ্ন। কি বলেছে? Which Indian state has touched the border of most of the other state? ৪ নম্বর প্রশ্নটা বলেছে যে ভারতের কোন রাজ্যের সীমানা অন্যান্য বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? নিচে দেওয়া ৪ টের মধ্যে থেকে। যদি আমরা দেখি বলেছে অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটা কি হবে? অন্ধ্রপ্রদেশের লোকেশনটা কি বন্ধুরা? যদি আমরা দেখি, দেখো আমরা একটু এই ধরনের প্রশ্নগুলি আসলেই আমাদেরকে কিন্তু একটু ভারতবর্ষের ম্যাপটাকে ধরে যদি আমরা স্টাডি করি, তাহলে আমাদের কাছে বুঝতে অনেকটা সুবিধে হয়ে যায়। ওকে, কি বলেছে? যে ভারতের কোন রাজ্যের সীমানা অন্যান্য বেশি সংখ্যক রাজ্যের সীমানায় স্পর্শ করেছে? যদি আমরা দেখি which Indian state has touched the border of most of the other state? আন্ধ্রপ্রদেশ কোথায় রয়েছে? এখানটায় আমাদের আন্ধ্রপ্রদেশ রয়েছে। বিহার কোথায় রয়েছে? বিহারটা আমাদের এখানটায় রয়েছে বিহার। এখানটায় হচ্ছে বিহার। মধ্যপ্রদেশ কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ এখানটায় রয়েছে। এবং আমরা যদি ইউপি কোথায় রয়েছে? ইউপি আমাদের এখানটায় রয়েছে। তাই তো? ইউপিটা আমাদের এখানটায় রয়েছে। ওকে, তাহলে যদি আমরা দেখতে যাই, তাহলে তোমাদের কি মনে হচ্ছে কোন রাজ্য অন্যান্য রাজ্যগুলির যে সীমানা সেটা সবথেকে বেশি টাচ করেছে? তোমাদের কি মনে হচ্ছে? আমি যেটা ভাবছি তোমরা কি সেটাই ভাবছো? কি হবে? মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ? অনেকেই হয়তো বিহার ভাবছো না, অনেকেই হয়তো উত্তরপ্রদেশ ভাবছো, বা অনেকেই হয়তো আমাদের মধ্যপ্রদেশ ভাবছো। সঠিক উত্তরটা কি হবে? চলো সঠিক উত্তরটা করার চেষ্টা করো বন্ধুরা। সবাই একটু ভেবে উত্তর করো। আমি ডেফিনিটলি তোমাদেরকে সঠিক উত্তর তো বলেই দেব। তোমাদেরকে কিন্তু এর আগে ১ নম্বর এবং ২ নম্বর প্রশ্ন, ২ নম্বর এই দুটো প্রশ্ন তোমাদেরকে আমি বেশ কিছু আ কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম। তোমরা কিন্তু অবশ্যই সেই প্রশ্নগুলির উত্তরটা করে দেবে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? যদি আমরা দেখি বন্ধুরা এই প্রশ্নটার, সঠিক উত্তরটা কি হবে? ভারতের কোন রাজ্যের সীমানা অন্যান্য বেশি সংখ্যক রাজ্যের সীমানায় স্পর্শ করেছে? যদি আমরা দেখি বন্ধুরা এই প্রশ্নটার সঠিক উত্তর হবে দ্যা কারেক্ট অ্যান্সার দ্যাট ইস, এটা হচ্ছে অ্যান্সার নাম্বার ডি, দ্যাট ইস উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সবথেকে বেশি, কারণ উত্তরপ্রদেশ আমরা যদি বলি মধ্যপ্রদেশ তো ডেফিনিটলি হার্ট সেন্টার। বাট উত্তরপ্রদেশ লোকেশনটা হচ্ছে যে অন্য সমস্ত রাজ্য, কারণ উত্তরপ্রদেশের থেকে কিছুটা অংশ ভেঙে আমরা বলতে পারি ছত্তিশগড় হয়েছে, বিহার হয়েছে, বা এদিকে আমাদের উত্তরাখণ্ড হয়েছে। ঠিক আছে? তো বিভিন্ন রাজ্যগুলির জন্ম হয়েছে। তো এবং উত্তরপ্রদেশ যদি আমরা দেখি এরিয়ার দিক থেকেও অনেকটাই বড়। হ্যাঁ, আমি বলছি না যে হাইয়েস্ট, সবথেকে বড় তো রাজস্থান। এবং উত্তরপ্রদেশের লোকেশনটাকে যদি আমরা ভালো করে একটু এনালাইসিস করি, বিভিন্ন রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে আছে। তাহলে ভারতের যদি আমরা দেখতে যাই, এই ৪ টে প্রশ্নের মধ্যে সবথেকে বেশি হচ্ছে দ্যাট ইস ইউপি। ইউপি ইস দ্যা কারেক্ট অ্যান্সার। এতটুকু ক্লিয়ার? আমি আবারও বলছি বন্ধুরা, এই ক্লাসটি তোমরা কিন্তু রেকর্ডেড আকারে দেখতে পাচ্ছ। আজকে ২৬শে নভেম্বর এবং তোমরা আজকে রেকর্ডেড আকারে এই সেশনটা তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা যারা এই সেশনটা দেখছো, সবাইকে বলব যে সবাই একবার লাইক এবং শেয়ারটা এট লিস্ট করে নিও। শেয়ার করে নিও বন্ধুদের সাথে, বিভিন্ন WhatsApp গ্রুপ, বিভিন্ন Facebook পেজে। ঠিক আছে? আগামীকাল মানে ২৭শে নভেম্বর হবে আগামীকাল। পরীক্ষার জন্য আমাদের হাতে ৮ দিন বাকি থাকবে। আগামীকালও সকালেই ৯ টার দিকেই তোমরা কিন্তু ক্লাসটি পাবে। সকালে ৯ টার দিকেই তোমরা ক্লাসটি পাবে। এমন নয় যে তোমরা সকাল ৯ টার দিকে ক্লাসটা পাচ্ছ না। ঠিক আছে? রিমেম্বার দ্যাট। ওকে, চলো দেরি না করে আমরা দেখে নিই আমাদের আজকের ৫ নম্বর প্রশ্ন। কি বলেছে ৫ নম্বর প্রশ্ন? বলছে which of the following rivers did not fall into the Arabian Sea? নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি বা আরব সাগরে নিজের জলকে ডিসচার্জ করেনি? বন্ধুরা দেখো, এখানটায় একটা জানার বিষয় রয়েছে। কি জানার বিষয় রয়েছে? যদি আমরা দেখতে যাই আমাদের ভারতবর্ষে যখনই রিভার সিস্টেম নিয়ে আলোচনা হয় বা যখনই নদীর প্রকারগুলিকে নিয়ে আলোচনা হয়, তখনই একটা বড় কনফিউশন আসে। কি ধরনের কনফিউশন আসে? আমরা ভাবি ভারতবর্ষে আমাদের ২ ধরনের নদী আছে। একটা হচ্ছে হিমালয়ান রিভার সিস্টেম, আরেকটাকে আমরা ভাবি যে আমাদের পেনিনসুলার রিভার সিস্টেম। কিন্তু আমি বলব যে শুধু এই দুটো ভাগ নয়, ভারতবর্ষের রিভার সিস্টেমকে আমরা অরিজিনালি আরো ৪ টে ভাগে ভাগ করতে পারি। কি, কি? নাম্বার ১ যদি আমরা দেখি ইস্ট ফ্লোয়িং রিভার, আর নাম্বার 2 তে যদি আমরা দেখি দ্যাট ইস ওয়েস্ট ফ্লোয়িং রিভার। হয়ে গেল ২ টো ভাগ। আমরা আরো ২ টোতে ভাগ করতে পারি। এক হচ্ছে আমাদের ডেল্টা ফর্মিং রিভার, আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের এস্টিউরি ফর্মিং রিভার।
অ্যাজ থিওরি ফর্মিং রিভার। তাহলে আমরা দেখো এইদিকে পাচ্ছি দুটো, সেদিকে পাচ্ছি দুটো, আবার এখানটাও পাচ্ছি কিন্তু আমরা দুটো। তার মানে আমরা যদি দেখতে যাই আমরা কিন্তু প্রায় ৬ খানা ভাগে আমাদের ভারতবর্ষের নদীগুলিকে ভাগ করতে পারি। এবার ইস্ট ফ্লোয়িং যেগুলি নদী আছে তারা কোথায় জলটাকে ডিসচার্জ করে? তারা করে বে অফ বেঙ্গলে। বে অফ বেঙ্গল এবং ভারতবর্ষের মেক্সিমাম নদী কিন্তু বে অফ বেঙ্গলের জলটাকে ডিসচার্জ করে। কেন করে? বিকজ ভারতবর্ষের যেটা ভূমি, ভারতবর্ষের ভূমির যে সাধারণ যে জেনারেল স্লোপটা, সাধারণ যে ঢালানটা সেটা কিন্তু ফ্রম ওয়েস্ট টু ইস্টের দিকে আছে। ওয়েস্টের থেকে ইস্টের দিকে আছে। এবার যদি আমি একটা পাত্রে জলটাকে রাখি এবং তার যদি আমি ঢালানটা যদি এমন করে মানে মানে ঠিক ইস্টের দিকে যদি ঢালানটা করে দেই, তাহলে নিশ্চয়ই এখান থেকে জল দিলে জলটা নিশ্চয়ই এদিকেই যাবে। এদিকেই যাবে। তো মেক্সিমাম মোর অফ দ্যা রিভার গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ঠিক আছে? বিভিন্ন বড়, বড় নদীগুলি কিন্তু সবাই বে অফ বেঙ্গলেই জলটাকে ডিসচার্জ করে। কিছু, কিছু নদী রয়েছে যারা রিফট ভ্যালি বা সেরকম ধরনের ঢালানের মধ্যে দিয়ে পার হয় বলে তারা ওয়েস্ট ফ্লোয়িং রিভার মানে তারা আরেবিয়ান সিতে জলটাকে ডিসচার্জ করে। তাহলে সেমন গুরুত্বপূর্ণ নদী কি? তোমাদেরকে আমি একটু আগেই বললাম মহানদী, নর্মদা, তাপি, সবরমতী। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে অ্যান্সার নাম্বার এ। আ আ কি বলেছে? রিভার ডিড নট ফল ইনটু দ্য আরেবিয়ান সি। ডিড নট কে পড়ছে না? নর্মদা তাহলে অবশ্যই পড়ছে। যদি আমরা দেখতে যাই তাপিও অবশ্যই পড়ছে। সারাবতীও অবশ্যই আমাদের ওয়েস্ট ফ্লোয়িং রিভার। এই ৩ টেই কিন্তু আমাদের ওয়েস্ট ফ্লোয়িং রিভার। কিছু, কিছু যে নদীগুলি আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ। বাট যদি আমরা কথা বলি মহানদী যার উৎপত্তি হচ্ছে প্রায় ছত্তিশগড় থেকে তারপরে উড়িষ্যা হয়ে একদম বে অফ বেঙ্গলে পড়ে যায়। ঠিক আছে? সেই মহানদীর কিন্তু যদি আমরা দেখতে যাই, মহানদী কিন্তু আরব সাগরে পতিত হয়। ঠিক আছে? মানে মহানদী কিন্তু আমাদের বে অফ বেঙ্গল। ঠিক আছে? বঙ্গোপসাগরে পতিত হয়। আরব সাগরে পতিত হয় না। তো যদি এই প্রশ্নটা দেখে নেই, ঠিক আছে? যদি আরব সাগরে পতিত হয় না তাহলে সেটা হবে মহানদী রিভার। মহানদী রিভার। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো সবাই। ঠিক আছে? পরীক্ষায় কিন্তু পাস করতে হবে। WBP সাব ইন্সপেক্টরের যেটা পরীক্ষা, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের যেটা পরীক্ষা খুবই সুন্দর একটা পরীক্ষা এবং খুব ভালো করে যদি একটু পড়াশোনা ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু এই পরীক্ষাটি পাস করা কোনো বড় বিষয় নয়। ঠিক আছে? ওকে। আজকের ৬ নম্বর প্রশ্ন। কি বলেছে? In the northeast, the border line between India and China is called. In the northeast, the border line between India and China is called. উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্তে সীমান্ত রেখাকে কি বলা হয়? In the northeast, the border line between India and China সেটাকে আমরা কি বলি? উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয় রেড ক্লিফ লাইন, ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন নাকি আ সিগফ্রিড লাইন। যদি আমরা দেখি এর সঠিক উত্তরটা কি উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্তে রেখাকে বলা হয় রেড ক্লিফ লাইন, ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন নাকি সিগফ্রিড লাইন। যদি আমরা দেখে নেই, আমাদের এই ধরনের বর্ডার লাইনগুলি কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন এখান থেকে চলে আসে। তো যদি আমরা দেখে নেই এর সঠিক উত্তরটা কি? উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে যেটা বলা হয় সেটাকে আমরা এক কথায় বলতে পারি সেটা কি? সেটা হচ্ছে আমাদের ম্যাকমোহন লাইন। সেটা হচ্ছে আমাদের ম্যাকমোহন লাইন। দেখো ম্যাকমোহন লাইন তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে ম্যাকমোহন লাইন কার মধ্যে আছে? উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের মধ্যে আছে ম্যাকমোহন লাইন। ঠিক আছে? ভারত ও চীনের মধ্যে কি আছে? LAC আছে। LAC আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ভারত ও পাকিস্তানের মধ্যে LOC আছে। ঠিক আছে? যদি আমরা বলি রেড ক্লিফ লাইন, স্যার সাইরিল রেডক্লিফের নামে রেড ক্লিফ লাইন, ঠিক আছে? রেড ক্লিফ লাইন এটা কোথায়? এটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে হচ্ছে এটা। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে হচ্ছে। ডুরান্ট লাইন যদি আমরা বলতে যাই, ডুরান্ট লাইনটা হচ্ছে পাকিস্তান অ্যান্ড আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন রয়েছে। ঠিক আছে? তো এরকম গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট লাইনগুলি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে যেটা বলা হয় সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ক্লিয়ার এতটুকু? এই ৬ নম্বর প্রশ্নটা আশা করি সবাই বুঝতে পেরেছো ঠিকঠাক। আমাদের আজকে ৭ নম্বর প্রশ্ন। কি বলেছে? দ্যা লার্জেস্ট ডেল্টা আইল্যান্ড ইন দ্যা ওয়ার্ল্ড পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গ্যাঞ্জেটিক ডেল্টা, মিসিসিপি ডেল্টা, ইরাওয়াদি ডেল্টা, গোদাবরী ডেল্টা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ দ্যা লার্জেস্ট ডেল্টা আইল্যান্ড ইন দ্যা ওয়ার্ল্ড পৃথিবীর বৃহত্তম ডেল্টা যদি আমরা বলতে চাই গ্যাঞ্জেটিক ডেল্টা, মিসিসিপি ডেল্টা, ইরাওয়াদি ডেল্টা, গোদাবরী ডেল্টা। সঠিক উত্তরটা কি হবে বন্ধুরা? দ্যা লার্জেস্ট ডেল্টা আইল্যান্ড ইন দ্যা ওয়ার্ল্ড। যদি আমরা দেখে নেই এই প্রশ্নটার সঠিক উত্তর হবে দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ অ্যান্সার নাম্বার এ গ্যাঞ্জেটিক ডেল্টা। দ্য পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গ্যাঞ্জেটিক ডেল্টা। সঠিক উত্তর দ্য লার্জেস্ট ডেল্টা আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড সেটা কি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো আমাদের কি গ্যাঞ্জেটিক ডেল্টা মানে গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা যেটা আমাদের ঠিক আছে গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ওকে চলো আমাদের আজকের ৮ নম্বর প্রশ্ন এবং একটা প্রশ্ন আগেরটাতে মাথায় রাখবে আমাদের ইস্ট ফ্লোয়িং রিভার গুলি কিন্তু ডেল্টা ফর্ম করে।
ডেল্টা ফর্ম করে। বাট আমাদের যদি আমরা দেখি ওয়েস্ট ফ্লোয়িং রিভারগুলো কিন্তু এস্টুয়ারি ফর্মেশন করে। এর জন্য বলা হয় ডেল্টা ফর্মিং রিভার অ্যান্ড এস্টুয়ারি ফর্মিং রিভার। ৮ নম্বর প্রশ্নটা কি বলেছে? বলছে মোস্ট সুইটেবল ফর কটন কাল্টিভেশন ইন ইন্ডিয়া। মোস্ট সুইটেবল ফর কটন কাল্টিভেশন ইন ইন্ডিয়া। ভারতে তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী ব্রহ্মপুত্র ভ্যালি, ইন্ডাস গ্যাঞ্জেটিক প্লেইন, বেনিফিশিয়াল রিজন অফ দ্য ডেকান, কাচ রান এরিয়া। তাহলে সঠিক উত্তরটা কি? ভারতে তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী যদি আমরা দেখি তুলা চাষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্রহ্মপুত্র ভ্যালি, নাকি ইন্ডাস গ্যাঞ্জেটিক প্লেন, নাকি বেনিফিশিয়াল রিজন অফ দ্য ডেকান, নাকি কাচ রান এরিয়া। দেখো, যদি আমরা দেখি তুলা চাষ মানে আমরা বলতে পারি কটন কাল্টিভেশন। এবার কটন কাল্টিভেশন সব থেকে ভালো কোথায় হয়? ব্ল্যাক সয়েলে সব থেকে বেশি ভালো হয়। এটা মাথায় রাখতে হবে। আমরা বলি ব্ল্যাক কটন সয়েল বলি আমরা বলি। ব্ল্যাক সয়েলে সব থেকে ভালো কটন কাল্টিভেশন হয়। কটন কাল্টিভেশন হয়। এবার এই ব্ল্যাক সয়েলটা ভারতবর্ষের কোথায় দেখতে পারা যায়? ব্ল্যাক সয়েলটা যদি আমরা দেখতে যাই, ঠিক আছে? যদি দেখতে যাই আমাদের ভারতবর্ষের ব্ল্যাক সয়েলটা দেখতে পাওয়া যায় ঠিক আমাদের এই গুজরাট, মহারাষ্ট্র এই রিজন গুলিতে ব্ল্যাক সয়েল দেখতে পাওয়া যায়। গুজরাট, মহারাষ্ট্র এই রিজন গুলিতে দেখতে পাওয়া যায়। তাহলে যদি আমরা দেখি তাহলে এটা কি হবে? সঠিক উত্তরটা কি হবে? অ্যান্সার নাম্বার সি, বেনিফিশিয়াল রিজন অফ দ্য ডেকান। এটাকে আমরা বলি ডেকান প্ল্যাটু রিজন। এবং গুজরাট, মহারাষ্ট্রতে সবথেকে বেশি কটন কাল্টিভেশন সুইটেবল হয় জন্যই আমাদের যে কটন টেক্সটাইল মিলগুলি, আমাদের যে সমস্ত কটন টেক্সটাইল মিল যেগুলি রয়েছে, টেক্সটাইল মিল, ঠিক আছে? কটন টেক্সটাইল মিলগুলি কিন্তু আমাদের যে সমস্ত কাপড়ের সম্বন্ধিত যে সমস্ত বড়, বড় মিলগুলি সেগুলি কিন্তু রয়েছে আমাদের এই গুজরাট, মহারাষ্ট্র বেল্টে। সো সঠিক উত্তরটা কি হবে? দ্যাট ইস দ্য বেনিফিশিয়াল রিজন অফ দ্য ডেকান প্ল্যাটু। সঠিক উত্তরটা হবে আমাদের অ্যান্সার নাম্বার সি। তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে ব্লাক সয়েল এ সবথেকে বেশি ভালো। আর ব্লাক সয়েলটা এখানটাই আছে। তো ব্লাক সয়েলটা ব্লাক কটন সয়েল। হয়ে গেল উত্তর। বন্ধুরা আবারও বলছি আগামীকালও কিন্তু সকাল ঠিক ৯ টার দিকেই তোমরা এই ক্লাসটি পাবে। এবং ত্রিপুরার যেটা ক্লাস রোজ আমি যেটা দুপুর ২টোর দিকে করাই সেটাও কিন্তু তোমাদের এই পরীক্ষাতে তোমাদেরকে হেল্প করবে। যদি আমি ২ টো ক্লাসকে যদি আমি দেখে নেই 30+30 আমাদের রোজ যদি আমরা ৬০ টা করে এমসিকিউ সলভ করি তাহলে আমাদের কিন্তু মোস্ট প্রবাবলি গিয়ে দাঁড়াচ্ছে প্রায় ১০ দিনের মাথায় ৬০০ খানা এমসিকিউ। এবং আমি এই রবিবার দিন ঠিক সকাল ৮টা থেকে রবিবার দিন ঠিক সকাল 8 AM থেকে আমি তোমাদের একটা ম্যারাথন সেশন করব যেখানে আমি তোমাদের সমস্ত প্রিভিয়াস এর কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। সমস্ত প্রিভিয়াস এর কোয়েশ্চেন পেপার নিয়ে। তো বন্ধুরা কেউ কিন্তু মিস আউট করবে না। সমস্ত প্রিভিয়াস এর কোয়েশ্চেন পেপার যত ধরনের প্রশ্ন জিকে জিএস এর উপরে এসছে এই ডাব্লিউবিপির পরীক্ষায়, সাব ইন্সপেক্টরের পরীক্ষায় আমি সেখানে আলোচনা করব। তো সবাইকে আবারও বলছি সবাই একবার শেয়ার এবং লাইকটা করে দেবে। আমাদের আজকের ৯ নম্বর প্রশ্ন। কি বলেছে বন্ধুরা দেখো বলছে, "Where is the South Gangotri a permanent research center of India located?" ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? ভারতের স্থায়ী যেটা মানে একদম পার্মানেন্ট রিসার্চ সেন্টার সাউথ গঙ্গোত্রী, ইন দ্য হাই হিমালয়া, ইন দ্য ইন্ডিয়ান ওশেন, ইন অ্যান্টার্কটিকা, ইন দ্য আরেবিয়ান সি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে হোয়ার ইজ দ্য সাউথ গঙ্গোত্রী a permanent রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া লোকেটেড। ঠিক আছে? ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? বন্ধুরা এই প্রশ্নটার সঠিক উত্তর আমাদেরকে করতে হবে ইন দ্য হাই হিমালয়াস, ইন দ্য ইন্ডিয়ান ওশেন, ইন অ্যান্টার্কটিকা, ইন দ্য আরেবিয়ান সি। যদি আমরা দেখে নেই এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? যদি আমরা দেখে নিই প্রশ্নটার সঠিক উত্তর হবে অ্যান্সার নাম্বার সি, দ্যাট ইজ ইন অ্যান্টার্কটিকা। এই ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? অ্যান্টার্কটিকাতে অবস্থিত। কোথায় অবস্থিত? অ্যান্টার্কটিকাতে অবস্থিত। ক্লিয়ার? ওকে। আজকের ১০ নম্বর প্রশ্ন বলছে, পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম প্রত্যস্যয় আছে? Which port on the west coast has an artificial shelter? পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম প্রত্যস্যয় আছে? কোচি, কান্ডলা, মুরমুগাঁও, নিউ ম্যাঙ্গালোর। সঠিক উত্তরটা কি? Which port on the west coast has an artificial shelter? পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম প্রত্যস্যয় আছে? কোচিন, কানলা, মুরমুগাঁও, নিউ ম্যাঙ্গালোর। সঠিক উত্তরটা চাই। পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম প্রত্যস্যয় আছে? কোচি, কানলা, মুরমুগাঁও, নিউ ম্যাঙ্গালোর। সঠিক উত্তরটা চাই বন্ধুরা। তাহলে সঠিক উত্তরটা কি হবে? যদি আমরা দেখে নেই প্রশ্নটার সঠিক উত্তর হবে অ্যান্সার নাম্বার বি, দ্যাট ইজ কানলা। পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম প্রত্যস্যয় আছে? দ্যাট ইজ হচ্ছে কি কানলা। ঠিক আছে? সো হুইচ পোর্ট অন দ্য ওয়েস্ট কোস্ট হ্যাজ অ্যান আর্টিফিশিয়াল শেল্টার? সঠিক উত্তরটা হবে কানলা পোর্ট। ঠিক আছে? পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম প্রত্যস্যয় আছে সেটা হচ্ছে কানলা পোর্ট। আমাদের আজকের ১১ নম্বর প্রশ্নে কিন্তু আমরা চলে এসেছি বন্ধুরা। ১১ নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। ১১ নম্বর প্রশ্নটা বলেছে যে ভাকরানাঙ্গল রিজার্ভার ইজ লোকেটেড অন দ্য রিভার। ভাকরানাঙ্গল জলাধার নিম্নোক্ত নদীর উপরে অবস্থিত। আ জেইলাম নাকি শতদ্রু নাকি বিপাশা নাকি ইন্ডাস। ভাকরানাঙ্গল যেটি আমাদের রিজার্ভার রয়েছে সেটা কোন নদীর উপরে রয়েছে? ভাকরানাঙ্গল রিজার্ভার।
ঝিলাম নাকি শতদ্রু, বিপাস নাকি ইন্ডাস? বন্ধুরা মাথায় রাখবে আমাদের ইন্ডাস নদীর ৫ খানা ট্রিবিউটারি আছে। ইন্ডাস নদীর উৎপত্তি তো আমাদের মানসরোবর লেক ইন তিব্বত রিজন, ঠিক আছে? তিবেত রিজন থেকে তার উৎপত্তি। এবার ইন্ডাস নদীর ৫ টা ট্রিবিউটারি আছে। কি, কি আছে? জেসিআরবিএস, এটাকে মাথায় রাখবে। জেসিআরবিএস মানে ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সুতলেজ। ঠিক আছে? তাহলে ভাকরা নাঙ্গল যেটি আছে সেটা কোথায় রয়েছে? আনসার নাম্বার বি, যেটা হচ্ছে শতদ্রু। ঠিক আছে? শতদ্রু নদীর উপরে। ঠিক আছে? সো ভাকরা নাঙ্গল জলাধার নিম্নোক্ত কোন নদীর উপরে আছে? এই যে শতদ্রু যেটা বলেছে এটা কিন্তু এখানের মধ্যেই ৫ টা যে গুরুত্বপূর্ণ নদী বললাম এরই একটা নদীর পুরনো নাম। ঠিক আছে? তো তোমরা আমাকে অবশ্যই বলবে যে শতদ্রু তাহলে কোন নদীর নাম? শতদ্রু মানেই হচ্ছে, আশা করি তোমরা বুঝেই গেছো, বাট তাও তোমরা, আমি বলছি না, তোমরা আমাকে কমেন্ট করে বলবে। তো শতদ্রু নদীর উপরে রয়েছে আমাদের এই ভাকরা নাঙ্গল রিজার্ভারটি। ওকে? চলো আজকের ১২ নম্বর প্রশ্ন। কি বলেছে? ১২ নম্বর প্রশ্ন, যে মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয়। বক্সাইট প্রডিউস ইন মধ্যপ্রদেশ ইজ ইউজড ইন ব্রঞ্জ প্রোডাকশন, ইন দ্য প্রোডাকশন অফ অ্যালুমিনিয়াম, ইন এ কোপার প্রোডাকশন, অভ্র প্রোডাকশন। মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয় ইন ব্রঞ্জ প্রোডাকশন, ইন দ্য প্রোডাকশন অফ অ্যালুমিনিয়াম, ইন কপার প্রোডাকশন, অভ্র প্রোডাকশন। বক্সাইট প্রডিউস হয় মধ্যপ্রদেশের কোথায়? মধ্যপ্রদেশের উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয় কোথায়? যদি আমরা দেখতে যাই বন্ধুরা, এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বক্সাইট তো প্রডিউস করছে মধ্যপ্রদেশ, কিন্তু সেটা ব্যবহৃত হয় কোথায়? সেটা ব্যবহৃত হয় বেসিক্যালি যদি আমরা দেখি ইন দ্য প্রোডাকশন অফ অ্যালুমিনিয়াম। কিসের প্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়? অ্যালুমিনিয়াম প্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মধ্যপ্রদেশে যে উৎপন্ন হয় বক্সাইটটি সেটি আমাদের অ্যালুমিনিয়াম প্রোডাকশনের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বন্ধুরা আবারও বলছি, সবাই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দাও। এবং এখানে যতজন রয়েছে এখন যারা লাইভ দেখছো এই সেশনটাকে, তাদের সবাইকেই একটা কথা বলবো যে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই উত্তরগুলি করো। দেখো ভুল হতে পারে, এমন নয় যে সমস্ত প্রশ্নের উত্তরই আমরা সবাই জানি। হ্যাঁ, কিছু এখানে প্রশ্ন রয়েছে যেটা তোমরা হয়তো অনেকেই এর উত্তরগুলি জানো, কিছু এরকমও প্রশ্ন রয়েছে যেগুলির উত্তর তোমরা জানো না। তো সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। ভুল হতে পারে, সেখান থেকে আমরা শিখবো, তাই না? সো ইন দ্য প্রোডাকশন অফ অ্যালুমিনিয়াম এই উত্তরটা হবে। আজকে ১৩ নম্বর প্রশ্ন বলেছে, ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়। ডিফারেন্ট টাইপস অফ কোরাল আর ফাউন্ড ইন ইন্ডিয়া, অন লাক্ষাদ্বীপ, ইন দমন অ্যান্ড দিউ, ইন দ্য সুন্দরবন রিজন, ইন দ্য বেসিন অফ নর্মদা রিভার। তাহলে ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়। ঠিক আছে? তো ভারতে কি ধরনের সেরকম প্রবাল পাওয়া যায়? ভারতে বিভিন্ন ধরনের বলেছে প্রবাল পাওয়া যায়। কোন ধরনের প্রবাল পাওয়া যায়? অন লাক্ষাদ্বীপ, দমন অ্যান্ড দিউ, ইন দ্য সুন্দরবন রিজন, আর ইন দ্য বেসিন অফ নর্মদা রিভার। সঠিক উত্তরটা কি? ভারতে বিভিন্ন ধরনের বলেছে প্রবাল পাওয়া যায়। কি, কি ধরনের প্রবাল পাওয়া যায়? ডিফারেন্ট টাইপস অফ কোরালস আর ফাউন্ড ইন ইন্ডিয়া। যদি আমরা দেখতে যাই বন্ধুরা, যদি আমরা বলে দিই এর সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে অ্যান্সার নাম্বার এ, দ্যাট ইজ অন লাক্ষাদ্বীপ। ডিফারেন্ট টাইপস অফ কোরাল আর ফাউন্ড ইন ইন্ডিয়া। ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়। কি কি ধরনের পাওয়া যায়? অন লাক্স যদি আমরা ভারতের বিভিন্ন ধরনের প্রবাল কোথায় পাওয়া যায়? লাক্ষাদ্বীপ আইল্যান্ডে। লাক্ষাদ্বীপের জন্য বলা হয় কোরাল রিফ বলে বলা হয় বা কোরাল আইল্যান্ড বলে বলা হয়। লাক্ষাদ্বীপে পাওয়া যায় ডিফারেন্ট টাইপ অফ কোরালস, মানে প্রবাল যেটাকে আমরা বলতে পারি। ১৪ নম্বর প্রশ্ন কি বলেছে? ব্ল্যাক হোল ইজ একটি ব্ল্যাক হোল হলো কন্ট্রাক্টেড স্টার উইথ ইনটেন্স গ্র্যাভিটেশনাল পুল। এটা যদিও বা সায়েন্সের মানে জিওগ্রাফির আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাশাপাশি আমরা সায়েন্সেরও কথা বলতে পারি। যে স্টার উইথ এ ভেরি লো সারফেস টেম্পারেচার, স্টার উইথ নো অ্যাটমসফিয়ার, আর প্লাস্টারিং স্টার। এটা আমাদের ভূগোলের থেকে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল আমরা যদি দেখতে যাই সেটা কি? ব্ল্যাক হোলটা হচ্ছে, সঠিক উত্তর হবে অ্যান্সার নাম্বার এ, কন্ট্রাক্টেড স্টার উইথ ইনটেন্স গ্র্যাভিটেশনাল পুল। কন্ট্রাক্টেড স্টার উইথ ইনটেন্স গ্র্যাভিটেশনাল পুল। ঠিক আছে? তাহলে সঠিক উত্তরটা হবে অ্যান্সার নাম্বার এ। যদি এই ধরনের কিছু কনসেপ্ট তোমরা ইন ডিটেইলস এ যদি বুঝতে চাও, তাহলে তার জন্য তো একে হচ্ছে আমাদের এই WBPSI মক টেস্ট ডিসকাশন সেশন রয়েছে। এখানটায় আমরা প্রত্যেকটা MCQ এর পাশাপাশি পুরো কনসেপ্টকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই যে WBPSI মক টেস্টের যে ডিসকাশন সিরিজ, এটাতে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। ওকে? চলো। আজকের আমাদের ১৫ নম্বর প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন্ডিকেটেড বাই দ্য কালার অফ এ স্টার। নিচের কোনটি একটি নক্ষত্রের রং দ্বারা নির্দেশিত হয়? নিচের কোনটি একটি নক্ষত্রের রং দ্বারা নির্দেশিত হয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন্ডিকেটেড বাই দ্য কালার অফ এ স্টার। ওয়েট, ডিসটেন্স, টেম্পারেচার না সাইজ? হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটেড বাই দ্য কালার অফ এ স্টার। যেটা স্টারের যেটা তারার যেটা রং থাকে, যেটা কালার থাকে, সেটার দ্বারা কি ইন্ডিকেট বা কি নির্দেশিত করা হয়? যদি আমরা দেখতে যাই সঠিক উত্তরটা হবে অ্যান্সার নাম্বার সি, টেম্পারেচার। সেটার দ্বারা সেই যে স্টারটি রয়েছে তার টেম্পারেচারটাকে নিদর্শন করা হয়। তার টেম্পারেচারটাকে নিদর্শন করা হয়।
নির্দেশিত করা হয়। বোঝা গেল এতটুকু? তাহলে which of the following is indicated by the color of a star that is a temperature? সেটা কি হবে? সঠিক উত্তরটা হবে টেম্পারেচার। ঠিক আছে? টেম্পারেচারটাকে বেসিক্যালি যদি আমরা বলতে চাই, টেম্পারেচারটাকে নিদর্শন করা হয়। আজকের আমাদের ১৬ নম্বর প্রশ্ন। কি বলেছে? হু সেটস আ বিল ইন দ্য লোকসভা অ্যাজ এ মানি বিল? লোকসভা উপস্থিত কোন বিলকে অর্থবল হিসাবে নির্ধারিত করেন? লোকসভায় উপস্থিত কোন বিলকে অর্থবলী হিসাবে নির্ধারিত করেন? দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, স্পিকার অফ দ্য লোকসভা নাকি মিনিস্টার অফ দ্য ফিনান্স অফ ইন্ডিয়া? বন্ধুরা আমি আবারও বলছি, গতকাল কিন্তু আমি এই পুরো সেশনটা পুরো বাংলায় নিয়ে এসেছিলাম। তখন তোমরা বলেছিলে যে স্যার প্রশ্নটা বাইলিঙ্গুয়াল এ হলে খুব বেশি ভালো হয়। তো তার জন্যই কিন্তু আজকে তোমাদের এই প্রশ্নগুলি আমি বাংলা ইংরেজি দুটোতেই নিয়ে এসেছি। যার যেটা কনভিনিয়েন্ট সে সেমন করে দেখে নিতে পারো। ঠিক আছে? যারা বাংলাতে বেশি ভালোবাসো তারা বাংলায় দেখতে পারো। ঠিক আমাদের পরীক্ষার প্রশ্নগুলি এরকমই হবে। বাংলা ইংরেজি দুটোতেই থাকবে। এবং আজকে কিন্তু ২৬শে নভেম্বর এবং আজকে কিন্তু তোমরা আজকের থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে WBPSI পরীক্ষার। তো আমি আবারও বলছি WBP, ঠিক আছে? WBPSI পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে আজকের থেকে। ঠিক আছে? WBP, ঠিক আছে? westbengalpolice.gov.in, wbp.gov.in, ঠিক আছে? সাইটটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনেও তোমরা হয়তো পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই কিন্তু আজকে থেকে ডাউনলোড করে নিও WBPSI পরীক্ষার অ্যাডমিট কার্ড। ঠিক আছে? চলো। তাহলে কি হবে? হু সেটস আ বিল ইন দ্য লোকসভা অ্যাজ এ মানি বিল? কে বলে দেয়? উপস্থিত কোন বিলকে অর্থবল হিসেবে নির্ধারিত কে করে? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্পিকার অফ দ্য লোকসভা নাকি মিনিস্টার অফ দ্য ফিনান্স অফ ইন্ডিয়া? যদি আমরা দেখি বন্ধুরা, এর সঠিক উত্তরটা হবে অ্যানসার নাম্বার সি, দ্যাট ইজ দ্য স্পিকার অফ লোকসভা। সঠিক উত্তর কি হবে? স্পিকার অফ লোকসভা। একটা বিল, সেই বিলটা কি মানি বিল নয়, এটাকে ডিসাইড কে করে? স্পিকার অফ লোকসভা ডিসাইড করে। সেটাকে ডিসাইড করে স্পিকার অফ লোকসভা। সঠিক উত্তরটা হবে অ্যানসার নাম্বার সি। আমাদের আজকে ১৭ নম্বর প্রশ্ন। বলছে দ্য নাম্বার অফ ফান্ডামেন্টাল ডিউটি অফ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। ভারতের নাগরিকের মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যা হলো। ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য। দ্য নাম্বার অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া 15, 9, 11, 13। সঠিক উত্তরটাকে দ্য নাম্বার অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা বলেছে। দেখো, অরিজিনালি কিন্তু আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিস এর কোনো কনসেপ্টই ছিল না। ফান্ডামেন্টাল ডিউটিকে আমরা লেটার অন সংশোধনী আমাদের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এটাকে আমরা অ্যাডাপ্ট করেছি। বাট তথাপিও এখানটায় আমাদের কতগুলি ছিল? ১০ খানা ছিল। 10th ফান্ডামেন্টাল ডিউটি ছিল। প্লাস আমরা একটা করেছি। তাই সঠিক উত্তরটা কি হবে? অ্যান্সার নাম্বার সি, দ্যাট ইস আমাদের কাছে রয়েছে ১১ খানা মৌলিক কর্তব্য। ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে আমাদের ১১ খানা। ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য। কিন্তু মাথায় রাখবে এই ফান্ডামেন্টাল ডিউটিটা কিন্তু আমাদের একটা মোরাল অব্লিগেশন। মানে এটা কিন্তু বাধ্যতামূলক নয়। ঠিক আছে? ফান্ডামেন্টাল ডিউটিস। এটা আমাদের একটা মানে ফান্ডামেন্টাল রাইট, যেমন করে আমরা ফান্ডামেন্টাল রাইট নিয়ে মুভ করতে পারি কোর্ট অফ ল তে যদি এটার ভায়োলেশন হয়, ফান্ডামেন্টালি টোটালটাই একটা মোরাল অব্লিগেশন। আজকের ১৮ নম্বর প্রশ্ন আমাদের। দেখতে, দেখতে আমরা প্রশ্ন শেষের দিকে এগোচ্ছি। তো তোমাদের একটাই কাজ থাকবে, তোমরা যত পারো এটাকে শেয়ার করো, এই সেশনটাকে তোমরা যত পারো শেয়ার করে দাও এবং জানিয়ে দাও যে রোজ সকাল ৯ টার দিকে গৌতম স্যারের আড্ডা 24/7 বাংলায় একটা WBPর পুরো একটা ডেডিকেটেড সেশন শুরু হয়েছে। যেটা পরীক্ষার আগের দিন পর্যন্ত থাকবে এবং যেদিন পরীক্ষা হবে সেদিনও আমি প্রশ্ন পেপার নিয়ে আলোচনা করব যে আমরা যেগুলি পড়েছি সেখান থেকে কি, কি ধরনের প্রশ্ন কমন এসছে। ঠিক আছে? ওকে। বলছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যাকে আমরা বলি ডিপিএসপি বলে, আর এনশ্রিনড ইন দ্য কনস্টিটিউশন। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি গুলি স্থান পেয়েছে সংবিধানের কোন অংশে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি গুলি স্থান পেয়েছে সংবিধানের কোন অংশে? ইন দ্য ফার্স্ট পার্ট, ইন দ্য থার্ড পার্ট, ইন দ্য ফোর্থ পার্ট, ফিফথ পার্ট? যদি আমরা দেখে নেই বন্ধুরা, এর সঠিক উত্তরটা কি হবে? ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যাকে আমরা বলি এক কথায় ডিপিএসপি, আর এনশ্রিনড ইন দ্য কনস্টিটিউশন, রাষ্ট্রের নির্দেশামূলক নীতি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিগুলি স্থান পেয়েছে ফার্স্ট, থার্ড, ফোর্থ না ফিফথ পার্ট? যদি আমরা দেখে নেই সঠিক উত্তরটা, আশা করি তোমরা সবাই করছো। সবাই উত্তর করো। সবাই উত্তর করো। ভুল হতে পারে, সবাই তথাপি উত্তর করো। সঠিক উত্তরটা হচ্ছে দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অ্যান্সার নাম্বার সি, ইন দ্য ফোর্থ পার্ট। ইন দ্য ফোর্থ পার্ট। ঠিক আছে? ইন দ্য ফোর্থ পার্ট। তাহলে ডিপিএসপিটা মেনশন কোথায় রয়েছে? ৪ নম্বর পার্টে। আমাদের ৪ নম্বর পার্টে ডিপিএসপির কথাটি মেনশন করা আছে। বোঝা গেল এতটুকু বন্ধুরা? আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার আছে। যদি সবার কাছে ক্লিয়ার আছে একবার অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? আমি ক্লাসটাকে হয়তো রেকর্ডেড দিচ্ছি, বাট আমি তোমাদের কিন্তু সমস্ত অ্যান্সার গুলিকে কিন্তু আমি দেখছি। ঠিক আছে? সো এমন ভাববে না যে গৌতম স্যার তোমাদের সাথে টাচে নেই। ডেফিনিটলি আমিও তোমাদেরকে কমেন্ট সেকশনে উত্তরগুলি করব। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে উত্তরগুলি দিতে থাকবে। ১৯ নম্বর প্রশ্ন আজকে।
বলছে সংবিধানের কোন আর্টিকেলে সংবিধান সংশোধনী পদ্ধতি বর্ণিত আছে? হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডেসক্রাইব দ্য প্রসিডিউর ফর অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন? সংবিধানের কোন আর্টিকেলে আমাদের যে ভারতবর্ষের সংবিধানটাকে যে অ্যামেন্ড করা যায় সেই পদ্ধতিটি বর্ণিত হবে, সেই পদ্ধতিটি মেনশন করা আছে। আর্টিকেল 368, আর্টিকেল 369, আর্টিকেল 370, আর্টিকেল 371। দেখো, যদি আমরা দেখতে যাই, আমাদের তো টোটাল 395 মোর দ্যান এখন 450 প্লাস আর্টিকেল হয়ে গেছে। সব আর্টিকেল কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, বাট বেশ কিছু আর্টিকেল আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো এই আর্টিকেলটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 368। আর্টিকেল 368 সংবিধানের কোন আর্টিকেলে সংবিধান সংশোধনের পদ্ধতি বর্ণিত আছে? আর্টিকেল নাম্বার 368 এ মেনশন করা আছে। আর্টিকেল 368 এ মেনশন করা আছে। আজকের আমাদের 20 নম্বর প্রশ্ন বলছে, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? গণপরিষদের খসড়া কমিটির, বা যদি আমরা দেখতে যাই গণপরিষদের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন কে? জওহরলাল নেহেরু, ডক্টর ভীমরাও আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। গণপরিষদের খসড়া কমিটি যদি আমরা দেখতে যাই চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন কে? গণপরিষদের খসড়া কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন কে? যদি আমরা দেখি জওহরলাল নেহেরু, ডক্টর ভীমরাও আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। যদি আমরা দেখি বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটা কি হবে? যদি আমরা দেখি এই প্রশ্নটির সঠিক উত্তর হবে, দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ অ্যান্সার নাম্বার বি, ডক্টর ভীমরাও আম্বেদকর। গণপরিষদের খসড়া কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন যদি আমরা দেখি ডক্টর ভীমরাও আম্বেদকর। সঠিক উত্তরটা হবে অ্যান্সার নাম্বার বি, ডক্টর ভীমরাও আম্বেদকর। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ড্রাফটিং কমিটির আমাদের কমিটি তো প্রচুর হয়েছিল গঠন। কনস্টিটিউশনাল কমিটি, ঠিক আছে? বিভিন্ন ধরনের আমাদের কমিটিস হয়েছিল। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কমিটি ছিল ড্রাফটিং কমিটি। এবং ডক্টর বি আর আম্বেদকর টোটাল আমাদের সংবিধানটাকে ড্রাফট করার জন্য ৭ জন সদস্যের একটি কমিটি তৈরি করেছিলেন। টোটাল টাকা খরচ হয়েছিল সেই সময় 6.4 মিলিয়ন, দ্যাট মিনস অলমোস্ট ৬৪ লক্ষ টাকা, এবং সময় লেগেছিল 2 ইয়ার্স 11 মান্থস অ্যান্ড 18 ডেজ। ঠিক আছে? ১১ খানা দেশের থেকে আমরা বিভিন্ন কনসেপ্টকে বড় করেছি ভারতবর্ষের সংবিধানের জন্য। আজকের ২১ নম্বর প্রশ্ন বলেছে, হু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 11th ডিসেম্বর 1946? ১৯৪৬ সালের ১১ই ডিসেম্বরে, যেটা আমাদের যেটা গণপরিষদের সভাপতি কে হন? ১৯৪৬ সালের ১১ই ডিসেম্বরে। দেখো, 1946 এর যদি আমরা দেখতে যাই 9th ডিসেম্বরে হয় গণপরিষদের প্রথম বৈঠক। যদি আমরা দেখি ডক্টর সচিদানন্দ সিনহাকে দায়িত্ব দেওয়া হয় কারণ তিনি সিনিয়র মোস্ট মেম্বার ছিলেন। 11th ডিসেম্বরে গণপরিষদের সদনের যে পার্মানেন্ট প্রেসিডেন্ট তার দায়িত্ব দেওয়া হয় কাকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে দেওয়া হয় অ্যাজ এ পার্মানেন্ট প্রেসিডেন্ট। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে দেওয়া হয় অ্যাজ এ পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ গণপরিষদ, বা আমরা বলতে পারি পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে। আজকের ২২ নম্বর প্রশ্ন আমাদের। ২২ নম্বর প্রশ্নটা কি বলেছে? বলছে, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য লোকসভা? লোকসভার চেয়ারম্যান কে? যদি আমরা দেখতে যাই লোকসভার চেয়ারম্যান কে? প্রেসিডেন্ট নাকি মিনিস্টার অফ দ্য পার্লামেন্ট অ্যাফেয়ার্স নাকি স্পিকার নাকি প্রাইম মিনিস্টার? হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য লোকসভা? লোকসভার চেয়ারম্যানটি কে? প্রেসিডেন্ট, মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স নাকি স্পিকার নাকি প্রাইম মিনিস্টার? যদি আমরা দেখতে যাই বন্ধুরা এই প্রশ্নটার সঠিক উত্তর হবে কারেক্ট অ্যান্সার নাম্বার সি, দ্যাট ইজ দ্য স্পিকার। লোকসভার চেয়ারম্যান কে? লোকসভার চেয়ারম্যান যদি আমরা বলি হু ইজ দ্য চেয়ারম্যান অফ লোকসভা, তাহলে সেটার সঠিক উত্তর হবে স্পিকার। সঠিক উত্তরটা কি হবে? দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ স্পিকার। লোকসভার চেয়ারম্যান হচ্ছেন স্পিকার অফ দ্য স্পিকার, যিনি তাকেই আমরা চেয়ারম্যান বলতে পারি, এবং তাকে কিন্তু এমং দ্য মেম্বার্স এর থেকেই বাছাই করে নেওয়া হয়। হ্যাঁ, পার্মানেন্ট স্পিকার সিলেকশনের আগে একজন প্রোটেম স্পিকার থাকেন, এবং তিনি কিন্তু বেসিক্যালি সিনিয়র মোস্ট মেম্বার থাকেন, যিনি শপথ বাক্যটা সবার পাঠ করিয়ে দেয় এবং তিনিই বাছাই করে দেয় স্পিকার, পার্মানেন্ট স্পিকার। তার নির্দেশনায় পার্মানেন্ট স্পিকার বাছা হয়। রাষ্ট্রপতি তো আর বসে থাকতে পারবে না। তো সঠিক উত্তরটা হবে দ্য স্পিকার। আজকে ২৩ নম্বর প্রশ্ন বলছে, নিচের কোন ধারাটি রাষ্ট্রপতিকে ভারতের প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা দেয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেল এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু অ্যাপয়েন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? যদি আমরা দেখি নিচের কোন ধারণাটি রাষ্ট্রপতিকে ভারতের প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা দেয়? আর্টিকেল 74, আর্টিকেল 75, আর্টিকেল 76, আর্টিকেল 77। সঠিক উত্তরটা কি হবে? নিচের কোন ধারাটি রাষ্ট্রপতিকে ভারতের প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা দেয়? Which one of the following article empower the president to appoint a prime minister of India? Article 74 না 75 না 76 না 77? বন্ধুরা যদি আমরা দেখে নিই ২৩ নম্বর প্রশ্নটার সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অ্যান্সার নাম্বার বি, দ্যাট ইজ আর্টিকেল 75।
তো বলেছে নিচের কোন ধারাটি রাষ্ট্রপতিকে ভারতের প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা দেয়? যদি আমরা দেখে নিই এর সঠিক উত্তরটা কি হবে? যদি আমরা দেখে নিই এর সঠিক উত্তরটা হবে যে কারেক্ট অ্যান্সার নাম্বার বি, আর্টিকেল 75। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা দেয় এই আর্টিকেলটি, আর্টিকেল 75, আর্টিকেল 75। আমাদের আজকে 24 নম্বর প্রশ্ন। কি বলেছে বন্ধুরা? বলছে গণপরিষদ ভারতের সংবিধানের খসড়া কমিটি গঠন করে। The Constituent Assembly from the Drafting Committee of India in Constitution on গণপরিষদ ভারতের সংবিধানের খসড়া কমিটি গঠন করে 29 আগস্ট 1947 সাল, 30 আগস্ট 1948 সাল, 29 আগস্ট 1949 সাল, 29 আগস্ট 1950 সাল। সঠিক উত্তরটা কি হবে? গণপরিষদ ভারতের সংবিধানের খসড়া কমিটি গঠন করেন, যদি আমরা দেখতে যাই সঠিক উত্তরটা হবে অ্যান্সার নাম্বার এ, দ্যাট ইজ 29 আগস্ট 1947 সাল। 29 আগস্ট 1947 সাল গণপরিষদ ভারতের সংবিধানের খসড়া কমিটি গঠন করে 29 আগস্ট 1947 সালে। ঠিক আছে, গণপরিষদ ভারতের সংবিধানের খসড়া কমিটি গঠন করে 29 আগস্ট 1947 সালে। আনসার নাম্বার এ ইজ এ কারেক্ট অ্যান্সার। আনসার নাম্বার এ ইজ এ কারেক্ট অ্যান্সার। আজকের আমাদের 25 নম্বর প্রশ্ন কি বলেছে বন্ধুরা? বলছে হোয়াট ডাজ আর্টিকেল 17 অফ দ্য কনস্টিটিউশন সে? সংবিধানের 17তম আর্টিকেল বা তফসিল কি বলে? আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড, নাকি দ্য প্র্যাকটিস অফ আনটাচেবিলিটি ইজ ফরবিডেন, নাকি দ্য প্র্যাকটিস অফ আনটাচেবিলিটি ইজ অ্যান অফেন্স, নাকি অল অফ দ্য অ্যাবভ? যদি আমরা দেখি আর্টিকেল 17 তার মানে আলটিমেটলি আনটাচেবিলিটিকে নিয়ে কথা বলছে। এটা তো কনফার্ম যে আনটাচেবিলিটিকে নিয়ে কথা বলছে আর্টিকেল 17, কিন্তু কোনটাকে নিয়ে কথা বলছে? বলছে অল অফ দ্য অ্যাবভ কে নিয়ে, সমস্তগুলিকে নিয়ে। যে আনটাচেবিলিটিকে শেষ করে দেওয়া দরকার, প্র্যাকটিস অফ আনটাচেবিলিটি ইজ ফরবিডেন, ঠিক আছে, এটাকে বাধা দিতে হবে বা এর মধ্যে বাধাবাধ্যকতা রয়েছে। অ্যান্ড প্র্যাকটিস অফ আনটাচেবিলিটি ইজ অ্যান অফেন্স, এটা একটা দোষ বা এটা একটা ক্রাইম আমরা বলতে পারি, ইজ অ্যান অফেন্স। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা হবে অল অফ দ্য অ্যাবভ। হোয়াট ডাজ আর্টিকেল 17 অফ দ্য কনস্টিটিউশন সে? যদি আমরা দেখি দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবভ, সবকটাই বলেছে। চলো 26 নম্বর প্রশ্ন আজকে। বলছে হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস? ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কি? দ্য প্রাইম মিনিস্টার, দ্য কমান্ডার ইন চিফ, নাকি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নাকি মিনিস্ট্রি অফ ডিফেন্স? হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার? দেখো আমাদের কাছে তিন ধরনের সেনা আছে। একটা হচ্ছে আমাদের কি জলসেনা, একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে বায়ুসেনা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বায়ুসেনা, আরেকটা হচ্ছে আমাদের স্থলসেনা। স্থলসেনা জল, বায়ু, স্থল। একটা হচ্ছে জলে, একটা হচ্ছে বায়ু মানে এয়ার ফোর্স, একটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি যেটা স্থলসেনা। ওকে, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ার ফোর্স অ্যান্ড ইন্ডিয়ান আমাদের আর্মি। এবার এদের সুপ্রিম কমান্ডার, প্রত্যেকটা বিভাগে একজন করে চিফ রয়েছে, বাট দ্য সুপ্রিম কমান্ডার যদি আমরা দেখতে যাই, সুপ্রিম কমান্ডার হচ্ছে, দ্য সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার নাম্বার সি, দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখন কিন্তু এই তিনটের ওপরে একজন সিডিএস আছে, মানে চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ, যেটা বর্তমান জেনারেল বিপিন সিং রাওয়াত, এবং চিফ অফ দ্য ডিফেন্স স্টাফের উপরে রয়েছে দ্য সুপ্রিম কমান্ডার, দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের রাষ্ট্রপতি। ঠিক আছে, চলো আজকে 27 নম্বর প্রশ্ন। বলছে হু ইজ নোন অ্যাজ দ্য স্কাল্পটার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতের সংবিধানের ভাস্কর্য হিসেবে পরিচিত কে? হু ইজ নোন অ্যাজ দ্য স্কাল্পচার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? রাজেন্দ্র প্রসাদ, ভিভি গিরি, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আমরা সবাই জানি মোরললেস যে ভারতের সংবিধানের ভাস্কর্য হিসেবে, মানে যে প্রতিষ্ঠাপক, যে বানিয়েছে সংবিধানটাকে, সঠিক উত্তরটা দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যান্সার নাম্বার সি, দ্যাট ইজ ডক্টর বি আর আম্বেদকর। কারণ আমরা তাকে বলি জনক বা পিতৃ, দ্য মেকার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো ডক্টর বি আর আম্বেদকর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের 28 নম্বর প্রশ্ন। দ্য কনসেপ্ট অফ 5 ইয়ার্স প্ল্যান ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ বরোড ফ্রম? ভারতের সংবিধানে 5 বছরের পরিকল্পনার ধারণাটি নেওয়া হয়েছিল রাশিয়া থেকে, ইংল্যান্ডের থেকে, ইউএস এর থেকে, ইউকে থেকে। সঠিক উত্তর কি? ভারতের সংবিধানের 5 বছরের পরিকল্পনার যে ধারণাটি, সেটা নেওয়া হয়েছিল কোথার থেকে? দ্য কনসেপ্ট অফ 5 ইয়ার প্ল্যান ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ বরোড ফ্রম, যদি আমরা দেখি রাশিয়া, ইংল্যান্ড, ইউএসএ, ইউকে। যদি আমরা দেখি এর সঠিক উত্তরটা হবে অ্যান্সার নাম্বার এ, দ্যাট ইজ দ্য রাশিয়া। ভারতের সংবিধানের যে 5 বছরের পরিকল্পনা বা ধারণাটি, সেটা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে। ঠিক আছে, 5 ইয়ার প্ল্যানিং এর যে কনসেপ্টটি, রাশিয়ার থেকে। রাশিয়ার পূর্ব নাম হচ্ছে ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। ঠিক আছে, ইউএসএসআর যখন ভেঙে গেল, তাজিকিস্তান, কাজাকিস্তান বিভিন্ন রাজ্যে, কান্ট্রিতে ভেঙে গেল, তখন থেকে আমরা রিপাবলিক অফ রাশিয়া বলে আমরা জানি। ঠিক আছে, রাশিয়া। তো দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ রাশিয়া। আজকের প্রায় শেষের দিকের প্রশ্ন। আমি আবারও বলছি, সেশনটাকে সবাই একটু করে শেয়ার করে দেবে। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের রিকোয়ারমেন্ট কি আছে, আর যেগুলি তোমাদেরকে হোমওয়ার্ক, মানে প্রথম দিকে যেগুলি প্রশ্ন করেছি, সেগুলির উত্তরও অবশ্যই দেবে। আগামীকাল সকাল 9টায় আবারও এই সেশনটি হবে। আগামীকাল মোস্ট প্রবাবলি লাইভ সেশনই তোমরা পাবে। ঠিক আছে,
তো সবাই একটু শেয়ার করে দেবে, সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইকও করে দেবে সবাই ক্লাসটিকে। বলেছে when did the Indian Constituent Assembly adopt the Constitution? When did the Indian Constituent Assembly adopt the Constitution? ভারতীয় গণপরিষদ কবে সংবিধান গ্রহণ করে? ভারতীয় গণপরিষদ যে সংবিধানটি গ্রহণ করে কবে? 26শে নভেম্বর 1949, নাকি 26শে জানুয়ারি 1950, নাকি 26শে নভেম্বর 1950, নাকি 26শে জানুয়ারি 1949? দেখো এখানে ৩টা ডেট মাথায় রাখতে হবে। এখানে বলেছে কি অ্যাডপ্ট। আমাদের কি হয়, আমরা যদি দেখতে যাই আমাদের 26 নভেম্বর 1949 হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ডেট। 24th জানুয়ারি 1950 হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ডেট। 26th জানুয়ারি 1950 হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ডেট। এই দিনে কি হয়েছিল? এই দিনে অ্যাডপ্ট হয়েছিল। এই দিনে সিগনেচার হয়েছিল, সবাই সিগনেচার করেছিল। এই দিনে কি হয়েছিল? এনাক্টমেন্ট হয়েছিল। এনাক্টমেন্ট হয়েছিল। রিমেম্বার দ্যাট বন্ধু। ওকে, এনাক্টমেন্ট হয়েছিল। তাহলে সঠিক উত্তরটা কি হবে? দ্যাট ইজ অ্যান্সার নাম্বার এ। 26 নভেম্বর 1949 কি হচ্ছে আমাদের? অ্যাডপ্ট, আমাদের সংবিধানটা গৃহীত হয়েছিল। এবং সংবিধান গৃহীত হওয়ার দিনের থেকেই যে আর্টিকেল গুলি আমাদের লাগু হয়ে গিয়েছিল দ্যাট ইজ আর্টিকেল 5 to 11, আমাদের সিটিজেনশিপের যে সমস্ত আর্টিকেল ছিল সেগুলি কি হয়েছিল? সেগুলি লাগু হয়ে গিয়েছিল সেদিন থেকেই। বাকি এনাক্টমেন্টই হয়েছিল আমাদের 26শে জানুয়ারি 1950 থেকে। আজকের আমাদের শেষ প্রশ্ন বন্ধুরা। বলছে ভারতীয় সংবিধান তৈরির সময় সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার এট দ্য টাইম অফ দ্য মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.এন. রাও, না কে.এম. মুন্সি? ভারতীয় সংবিধান তৈরির সময় সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার এট দ্য টাইম অফ দ্য মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধান তৈরির সময় সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? যদি আমরা দেখি বন্ধুরা সঠিক উত্তরটা কি হবে? যদি আমরা দেখি এই প্রশ্নটার সঠিক উত্তর হবে, দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ অ্যান্সার নাম্বার সি। কি বলেছে? বি.এন. রাও। ঠিক আছে? ভারতীয় সংবিধান তৈরির সময় সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। অ্যান্সার নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা আজকের সেশনে এই আমার ৩০ খানাই প্রশ্ন ছিল। এবারে আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি যে দেখো ডাব্লিউবিপি এসআই পরীক্ষা যেহেতু হাতে খুবই কম দিন আছে। আজকে যদি আমরা ধরে নিই আমাদের হাতে শুধুমাত্র ৯ দিন আছে। এই ৯ দিনে আমরা কি করতে পারি? এই ৯ দিনে আমরা যেটা করতে পারি মেক্সিমাম এমসিকিউ প্র্যাকটিস করতে পারি। আমরা যত পারি প্র্যাকটিস করতে পারি। বিকজ এখন যদি আমরা ভাবি যে না আমরা ল্যান্দি ভাবে পড়বো, পুরো রিভিশন করব তাহলে হয়তো এটা তার জন্য উপযুক্ত সময় নয়। মেক্সিমাম যত পারো প্রশ্নের উত্তরের সমাধান করো। তো তার জন্যই কিন্তু আমাদের এই ব্যাচ যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। আজকে লাইভ হয়ে যাবে ঠিক দুপুর ১২টা বা ১টার থেকে। তোমরা একবার adda247.com ভিজিট করতে পারো। adda247.com ভিজিট করতে পারো। খুব অল্প টাকায় আমার কোড Y225 Y225 ব্যবহার করলে খুব অল্প টাকায় হয়তো তোমরা পেয়ে যাবে। ৳২০০ র ভেতরে হয়তো তোমরা এই মক টেস্টের ডিসকাশনের টেস্ট প্যাকটা তোমরা পেয়ে যাবে। আ ডেইলি ২ ঘন্টা করে টেস্ট প্যাক প্র্যাকটিস থাকবে। অবশ্যই বন্ধুরা অবশ্যই ভর্তি হয়ে যাও। অবশ্যই ভর্তি হয়ে যাও। ক্লাসের টাইমিং ২ টার দিকে না, ক্লাসের টাইম হচ্ছে সকাল রোজ 9 AM। এটা কিন্তু কেউ গোলাবে না। আগামীকাল কিন্তু অবশ্যই সবাই ক্লাসে চলে আসবে। ঠিক আছে? আর বাকি WBCS মহাপেক রয়েছে বা বাকি আমাদের IBPS এর লক্ষ্য ব্যাচ রয়েছে। আমাদের WBCS এর জন্য লক্ষ্য ব্যাচ আমি কিন্তু ১ম থেকেই বলেছিলাম যে দেখো পরীক্ষার ফেস্টিভ্যাল কিন্তু শুরু হবে এবং দেখো পরীক্ষা কিন্তু দুম করে চলে আসলো। সেমনি WBCS এর পরীক্ষাও চলে আসবে। প্র্যাকটিস এখন থেকেই করো। ভর্তি হয়ে যাও WBCS মহাপেক বা লক্ষ্য ব্যাচ WBCS এর। আমার কোড Y225 ব্যবহার করে এবং আমার নম্বর আশা করি তোমাদের সবার কাছে আছে। আমার টেলিগ্রাম হচ্ছে WBCS 61 বা WBCS with গৌতম স্যার। কোনো কোয়েরিজ থাকলে এই ভিডিওর কমেন্টেও দিতে পারো। আমি তোমাদের সাথে যোগাযোগ করে নিব। ঠিক আছে? যদি কোনো ধরনের কনফিউশন থাকে কোনো কিছু নিয়ে। তো বন্ধুরা ক্লাসের টাইমিং গুলি তোমরা সবাই জানো। তো চলো আজকের সেশনটা এখানেই শেষ করছি। আবারও বলছি সেশনটাকে একবার সবাই শেয়ার করে দাও, লাইক করে দাও। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো। যেহেতু সেশনটা রেকর্ডেড তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হবে আগামীকাল কিন্তু সকাল ঠিক 9 AM এ আবার। আগামীকাল ঠিক সকাল 9 AM এ। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, মনের মধ্যে বিশ্বাস রাখো যে খুব ভালো করে পড়াশোনা করব এবং চাকরির পরীক্ষাটা পাস করব। তো বন্ধুরা অল দ্য ভেরি বেস্ট। জয় হিন্দ। থ্যাংক ইউ সো মাচ।